আধ্যাত্মিকতার এক পূর্ণাঙ্গ স্থান এই মা গৌরী তারা মন্দিরেই মহারাজ কল্যাণেশ্বর সপ্তাহের বেশ কতদিন কাটান। কলিযুগের পাপ বিমোচনকারিণী মা গঙ্গা, পতিত পাবনী গঙ্গা দেবী। ভাগীরথ তার পরম তপস্যায় ও ধর্ম বলে গঙ্গা দেবীকে স্বর্গ থেকে মর্তে এনেছিলেন, তাই গঙ্গার অপর নাম ভাগীরথী। মহাদেব গঙ্গাকে তার জটায় ধারণ করেন, তাই গঙ্গার এত বেগ। মহাবিষ্ণুর কথায় গঙ্গা নদীর স্রোতধারা যেখানে যেখানে প্রবাহিত হয় সেখানে কোনো পাপ থাকে না। তাই আমরা দেখি মৃত্যুর পরে অস্থি গঙ্গায় বিসর্জন দেওয়া হয়, কারণ আগুনের দ্বারা পুড়ে যাওয়া ব্যক্তির অস্থি তার পুত্র বা কোনো বান্ধব গঙ্গায় নিক্ষেপ করলে তৎক্ষণাৎ সেই প্রয়াত ব্যক্তি পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে চলে যায়। এই কারণেই মা গৌরী তারা মন্দির যেহেতু গঙ্গার তীরে অবস্থিত, এখানে আগত প্রত্যেক ভক্তের জীবনের যত পাপ দুঃখ ক্লেশ আছে অচিরেই মা গঙ্গা সেটাকে হরণ করে তার জীবনকে আনন্দময় করে তোলেন। আজ চৈত্র মাসের অমাবস্যা তিথিতে মা গৌরী তারা মন্দিরে মা তারার পাদদেশে আমরা রয়েছেন মহারাজ কল্যাণেশ্বর, যিনি আজকে জ্যোতিষ ও তন্ত্র জগতের একজন প্রাজ্ঞ ব্যক্তিত্ব, যাকে আমরা জানি হোমের গুরু এবং চিতা হোমের মহাগুরু। এবং এই যে চিতা হোম, এই ব্যাপারটি করতে হলে সাধনার কিন্তু একটা কঠিন পর্যায়ে পৌঁছতে হয়, তবেই কিন্তু এই চিতা হোম করতে তিনি সক্ষম হন। এবং মহারাজ যেমন চিতা হোমে পারদর্শী, ঠিক তেমনিভাবেই প্রতি অমাবস্যা তিথি তিনি কিন্তু পালন করেন একেবারে তান্ত্রিকীয় নিয়মে। আজকে যেমন উপস্থিত হয়েছেন চৈত্র মাসের অমাবস্যা তিথিতে, তো প্রতি অমাবস্যা তিথিতে মাকে পুজো করার আগে যেমন মাকে তিনি পুজো করেন, মাকে ভোগ নিবেদন করেন, ঠিক তার আগে যেটা তিনি করে থাকেন, তার জন্মদাত্রী গর্ভধারিণী মাকে তিনি মাল্যদান করেন এবং পুজো করেন। আচ্ছা মহারাজ, তারা মাকে তো আপনি একেবারে অন্তরের মানে অন্তঃস্থলে নিয়েছেন, ঠিক তেমনিভাবেই তারা মায়ের পুজোর আগে আপনাকে দেখি যে আপনার যিনি জন্মদাত্রী গর্ভধারিণী মা ছিলেন তাকেও আপনি পুজো করেন, তো এই ব্যাপারটা কি কারণ? তারা মা বড় মা, পাশে ছোট মা, তারপরে আমার মা। এই গর্ভধারী মা এই জগৎকে আমাকে এনেছেন এবং উনি যেভাবে আমাকে বলেছে মৃত্যুর আগে তুমি তন্ত্র জগৎ জ্যোতিষ জগতে যেতে পারো, আমি তোমাকে এতদিন আটকে রেখেছিলাম, আমি চলে যাচ্ছি, তুমি তন্ত্র জগতে জ্যোতিষ জগতে যাও। আজকে আমি একটা বড় ব্যবসাদার, সবাই জানে মহারাজ কল্যাণেশ্বর আমুল বাটার একটা ডিস্ট্রিবিউটার ছিল, এজেন্সি ছিল, আমাদের একটা মেডিসিন ব্যবসাও ছিল মেধা বিল্ডিংয়ে। সব কিছু ছেড়ে আমি মায়ের আশীর্বাদে, মায়ের কথা বলার পর থেকে আমি এই তন্ত্র জ্যোতিষ জগতে আমি চলে এসেছি। আমার গর্ভধারণের মাকে আগে আমি পুজো করব, আগে মালা দেব। যখন মালা দিই না, তখন তার স্মৃতির কথাটা মনে পড়ে। সেই স্মৃতির কথা মনে পড়তে পড়তে এমন আধ্যাত্মিক জগতে মায়ের কাছে পৌঁছে যায়। এই জন্যেই আমার গর্ভধারীর মাকে প্রণাম না করে আমি এই মায়ের পুজো করতে পারি না। আমার মা কোথায় আছে আমি জানি না, ওই ছবিটির ওপর মালা দিয়ে মা সুস্থ রাখো, যেন অসৎ পথে না যাই, এই মায়ের কাছে বলে আমি আধ্যাত্মিক লাইনে পৌঁছে যাই। চিতাহোম তো একটা কঠিন সাধনার জায়গা, মানে একটা সাধনার সার্টেন জায়গাতে না পৌঁছতে পারলে তিনি চিতাহোম করতে পারেন না।
তো অনেকেই যখন বলেন যে তারা চিতাহোম করছেন, সেই ব্যাপারে আপনার কি মতামত? দেখো, চিতাহোম একটা ডেড বডি জ্বলার পরেতে আমরা ওই চিতার উপর হোম করি। চিতা একটা সব, সেই চিতায় যখন আমরা হোম করি, গুরুমুখী বিদ্যা আছে বলে করতে পারি। সেই চিতার ওপর 120 কেজি কাঠের হোম করি। হোমটা যখন করি, হোমটাকে আমার নিজের আয়ত্ত রাখি। হোমকে কথা বলে হোমকে 10 ফুট তুলবো, হাত নামাবো, হোম নেমে যাবে। এটাই হচ্ছে হোমের তন্ত্র। গুরুমুখী তন্ত্র যদি না জানা যায় তাহলে কিছু তন্ত্রের কাজ করা যায় না। আমি আজকে কিছু বলতে বাধ্য হচ্ছি, যদিও এটা বলা উচিত নয়, তবু বলছি। বর্তমানে জ্যোতিষ জগতে কিছু ভেগধারী তন্ত্রসাধক জ্যোতিষীর এত বেশি ভণ্ড বাবারা এসে গেছে, সাধারণ মানুষ তন্ত্রটাকে বিশ্বাস করতে পারছে না, জ্যোতিষীকে বিশ্বাস করতে পারছে না। তার কারণ আমরা দেখছি তারা ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক জ্যোতিষী, তারা অনলাইনে ফেসবুকে কাজ হয়। একটা জিনিস তোমাদের বলি, আমরা যখন একটা কালচার করি একজনকে নিয়ে, ডেট অফ বার্থ, সময়, টাইম, জন্মস্থান সমস্ত কিছু বিচার করার পর একটা বার করা হয়। তারপর তার পা, ফ্রেশ রিডিং সমস্ত কিছু করার পরে একটা জায়গায় আমরা সিদ্ধান্ত নিতে পারি। অনলাইনে ফেসবুকে জ্যোতিষী কি কাজ হবে? হতে পারে না। এগুলো হচ্ছে ভেগধারী ভণ্ড বাবা। আমি ইয়ং চ্যাপ্টার যারা তন্ত্র জ্যোতিষী লাইনে এসেছেন তারা নিশ্চয়ই ভালো, অনেক বড় হবে, কিন্তু এক শ্রেণীর ভেগধারী তন্ত্র সাধক ঢুকে পড়েছে। যেমন এই তন্ত্র জগৎটাকে খারাপ করে ফেলছে। মানুষ ডাক্তারের কাছে যায় কেন? বাঁচার জন্য। আজকে বর্তমানে কোনো নার্সিংহোম গেলেই প্রথমে 50,000 1 লাখ টাকা জমা দেবে, তারপর তার কাজ হবে। কত বিল হবে জানে না নার্সিংহোমে। তেমন তন্ত্র সাধক জ্যোতিষীর কাছে এলে 1 লাখ 2 লাখ কোনো ফ্যাক্টর নয়। আবার শুনতে পাই আগে কাজ পরে পয়সা। এই ধরনের যেসব কথা যখন শুনি মনে হয় এই 45-50 বছর তন্ত্র ঘেঁটে হয়তো 2 আনা শিখেছি, কি 1 আনা শিখেছি, বা 1 পয়সা শিখেছি। তারা কি বলছে? যেমন আমি বলতে পারি শনি কেতুর বিষযোগে দুর্ঘটনা ঘটতে পারে, শনি রবি রেতে যোগে দুর্ঘটনা ঘটতে, মাঙ্গলিক দোষ একটা চিৎকার চলছে। মাঙ্গলিক দোষ থাকলে ম্যারিড লাইফে সুখী হয় না। মাঙ্গলিক দোষ থাকলে একটু তো ডিস্টার্বেন্স থাকবে। শুধু মাঙ্গলিক দোষ থাকলেই যে অর্থের উপর আসে, কাজকর্মের উপর এফেক্ট করে, মানসিক শান্তি হয় না, বাবা মার সঙ্গে। আমি ব্রেন অপারেশন হয়েছে, ডাক্তার বলেছে মৃত্যুর পথে, আমি তন্ত্রের মাধ্যমে চেষ্টা করেছি বাঁচাবার। হয়তো তার প্রাণ বাঁচত। ডাক্তার অপূর্ব অপারেশন করেছে, আমরা সাধনার পথে এসেছি, মাকে ডেকেছি, তার মা বাবাও ডাকছে, তবে সে সুস্থ হচ্ছে। সবাই মাকে যখন ধরে ডাকে, মা তখন একটা জায়গায় আসে। আমি নিজেকে মনে করি, আজকে মুহূর্তে বলছি, এটা অহংকারের কথা নয়, আমি নিজেকে মনে করি আমি একজন ব্যারিস্টার।
জজ হচ্ছে মা, মাকে কি জজকে কি বলি? এরকম কেস আমার হাতে অনেক ঘটেছে, আগেও বলেছি, আবার আমি রিপিট করছি। কি রিপিট? একজন বউ ছেলেকে নিয়ে আসছিল, মদ্যপান করেছে, তার একটা দুর্ঘটনা ঘটে, তার বউয়েরও পা ফ্র্যাকচার হয়, ভদ্রলোকের ব্রেনে ওপর এফেক্ট হয়, তার দাদা বৌদি মা এসে পা ধরে কান্নাকাটি। আমি দেখি মাকে বলে, মাকে যখনই যত রকম ভাবে আমি পুজো আশ্বা তন্ত্রের কাজ করছি, যেন নেগেটিভ আমার চোখে আসছে। মানে আমরা এত তন্ত্র সাধনা আধিপত্য লাভ করেছি, বুঝতে পারি এই কেসটা কি হতে পারে। হওয়ার আগে আমরা চিন্তা করি মায়ের কাছে, জজকে বুঝি, জজ হচ্ছে মা। মা, বউটা তো ভালো হয়ে যাবে, এই লোকটা যদি মারা যায় এই শিশুটার কি হবে? ওর মা না একটা নিজের নতুন জীবন আরম্ভ করলো, এই ছেলেটা তো রাস্তায় ফ্যাপা করে ঘুরে বেড়াই, বা তুই কি এর বিচার করবি না? মাকে একটা জায়গায় আমরা ধরে নিই, মাকে বোঝানো হয়, যেমন জজকে লয়ার বোঝায় তবে সে বেল গ্যান্টেড করে, তো সেরকম আমরাও করি। তন্ত্র জগৎ, জ্যোতিষী জগৎটা এত বেশি কিছু অপদার্থ বলতে অপদার্থ জ্যোতিষী ঢুকে জ্যোতিষ জগৎটাকে নষ্ট করছে। সাধারণ মানুষ জ্যোতিষ তান্ত্রিককে বিশ্বাস করতে পারছে না। তন্ত্র কোন জায়গায় খেলে, আমার পাশে ভদ্রলোককে নিয়ে আসবো, যিনি লোয়ার কোর্টে হেরেছেন, জজ কোর্টে হেরেছেন, হাইকোর্টে হেরেছেন, একটা ম্যারেজের জায়গায় ডিভোর্স, বিগ অ্যামাউন্ট চেয়েছে। ভদ্রলোক তো 50-60 টাকা মাইনে পাবে, যদি 1 কোটি 1.5 কোটি চায় দেবে কোথায়? আমি এই কেসটাকে নিই, এই সুপ্রিম কোর্টে মামলাটাকে আমি পেন্ডিং নিয়ে আসি, তারপর একটা টাইমে আমি সেই দশা নক্ষত্রের চরিত্র দেখে অপারেট করি। আজকে সেই অপারেট করার পর তন্ত্রের যে কত বড় ক্ষমতা আমি বলবো না, যিনি আমার কাছে লাভবান হয়েছে। তো আজকের এই ভোগ দাদা আমি শুনলাম যে আপনি দিচ্ছেন, তো একটু প্রথমে আপনার নাম জানবো, বা এই যে আজকে আপনি মানে এই সদ ইচ্ছা মাকে ভোগ নিবেদন করার এইরকম আপনার ইচ্ছে কেন হলো? আমার নাম প্রদীপ্ত সরকার। মানে মোটামুটি মহারাজের সঙ্গে আমার 1 বছর আগে যোগাযোগ হয়। আমার খুব কাছের একজন আত্মীয় আর জামাইবাবু, উনি আমাকে ওনার কাছে আনেন। উনি কিছু ফল পেয়েছিলেন ওনার কাছে এসে, তারপর আমি ওনার কাছে আসি। আমার ব্যক্তিগত খুব জটিল একটা সমস্যা ছিল, সেটা আমি এখনই সমস্ত কিছু খোলসা করে বলছি না। ওনাকে আমি সমস্ত কিছু ব্যক্ত করি যে আমার এই একটা সমস্যা হয়েছে, এর থেকে আমাকে আপনি উদ্ধার করুন। খুব রিসেন্টলি, মানে মোটামুটি ধরুন দিন 15-20 আগে, সেখান থেকে আমি সম্পূর্ণরূপে মুক্তি পেয়েছি। সমস্যাটা কি সংক্রান্ত? আইনি সমস্যা? আইনি সমস্যা, একদমই আইনি সমস্যা। সেটা থেকে আমি সম্পূর্ণরূপে মুক্তি পেয়েছি। এবং মহারাজ মানে যেদিন আইনি সমস্যাটা মিটবে তার আগের দিন যে সন্ধেবেলা ওনার কাছ থেকে আমি কি রেসপন্স পেয়েছি, মানে অলরেডি মিটে গেছে না, আচ্ছা, পরের দিন কেসটা হবে, তার আগের দিন সন্ধেবেলা উনি আমাকে অ্যাটলিস্ট 3 থেকে 4 বার ফোন করেছিলেন। ফোন করে ক্রমাগত আপডেট নেওয়া, এই করা, অনেক কিছু করেছেন। আলটিমেটলি যেদিন কেসটা হলো সেই দিন মোটামুটি ধরুন 12টা থেকে উনি ক্রমাগত ফোন করছেন আমাকে, কতদূর এগোলো, এবং উনি টাইম বলে দিলেন যে এতটার সময় তোমার কেসটা হবে। এবং কেসটা মিটে যাওয়ার পর আমি যেই ফোনটা করলাম তখন উনি বললেন তোমার কেস ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট শুনানি হয়েছে, তার মধ্যে তোমার মিটে গেছে। তো মানে বাড়িতে বসে বলছি না, আপনি জানছেন কি করে?
উনি বললেন আমার কাছে একটা ছোট আয়না থাকে, আমি দেখতে পাই। আচ্ছা, ব্যাস এই আর কি। আর কি বলবো মহারাজের সম্বন্ধে? যে মহারাজকে তো একটু কথা বলতেই হয়, মানে এই যে ক্ষমতা, এটাই বলা যেতে পারে মহারাজের বিশেষ ক্ষমতা, বা আমরা যদি বলি অলৌকিক ক্ষমতা, সেটা হয়তো একটু বাড়িয়ে বলা হবে না, তাই তো দাদা? এটা কি আমরা বলতে পারি মহারাজের এটাই পাওয়ার, যে উনি সমস্ত কিছু আগের থেকে বলে দিতে পারেন? পাওয়ার তো একটা বটেই, এটা মানে অস্বীকার করার কিছু নেই। তবে ওনার কাছে একটু শ্রদ্ধা ভরে, সময় নিয়ে, ধৈর্য ধরে ওনার সঙ্গে কিছুদিন থাকতে হবে। ওই ছটফট করলে চলবে না, আজই এলাম কালই আমি ফল পেয়ে যাব। এই আমি তো ছিলাম 1 বছর, তো আমি ধৈর্য ধরে ছিলাম। মহারাজকে আলটিমেট বললাম আমি, মহারাজ আর একটু দেখুন আপনি, ব্যাপারটা কিন্তু মিটছে না। উনি তখন আলটিমেটলি কিছু ক্রিয়াকর্ম করলেন, হয়তো ফল পেলাম আমি, এতেই আমি খুশি। একদম। এবং আপনি এই যে মহারাজকে এতটা কৃতিত্ব দিচ্ছেন, এইটা মানে একটা আইনি জটিলতার ব্যাপারে আধ্যাত্মিকতার একজন মানুষকে এতটা কৃতিত্ব দেওয়া, এটা কেন? এটা দেখুন, এটা আমার যারা লয়ার ছিলেন ওনারা তো যথেষ্ট পড়াশোনা করা, বিদেশ থেকে পাশ করা সমস্ত লয়ার আমার হয়ে ওনারা কেসটা করেছেন। কিন্তু কোনো একটা এক্স ফ্যাক্টর যেটার জন্য আমার হচ্ছিল না কেসটা, লোয়ার কোর্ট বলুন, হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, কিছু একটা এক্স ফ্যাক্টরের অভাব ছিল, যেটা আমার মতে উনি পূরণ করে দিলেন।
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের ক্ষেত্রে ঠিক তেমনি ভাবেই আজকে আমরা এমন একটি ঘটনা শুনলাম যেখানে আইনি জটিলতার একেবারে বিপর্যস্ত পর্যায়ে পৌঁছে কিভাবে মহারাজ সেখান থেকে মানে একেবারে নেগেটিভ জায়গা থেকে একটা পজিটিভ জায়গায় তুলে আনলেন। এবং মহারাজ বলবো এই যে উনি বলছেন যে আপনি বাড়ির থেকে বসে বসে বলে দিচ্ছেন যে এই হচ্ছে কোর্টে, এই হচ্ছে কোর্টে, এই ব্যাপারটা আপনার সমস্ত ক্ষেত্রেই আমরা দেখতে পারি। দেখো, একজন ভক্ত যখন আমার কাছে শরণাপন্ন হয়েছে, লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট যখন সব কেসটা নষ্ট হয়ে গেছে, সুপ্রিম কোর্টে আমি কেসটাকে পেন্ডিং করে দিলাম, ডেট নিয়ে নিলাম। ডেট নিয়েছিলাম তো, দুটো ডেট করিয়ে দিলাম। কোন গ্রহ কোন নক্ষত্রে এর জায়গাটা ভালো হবে সেটা আমি বিচার করে নিলাম। কেসটা 12টায় হওয়ার কথা, আমি ওনাকে বলে হয় না, কেসটা হলো 2টোর পর। এবং ডবল বেঞ্চ, সুপ্রিম কোর্টের যে বেঞ্চ থেকে উনি অর্ডারটা পেয়েছে, ওটা মিরাকেল অর্ডার, অর্ডারও মিরাকেল অর্ডার। তা এই যে আমি তখন কোনো কাজ করি না, স্টেট কি হচ্ছে ওইটা দেখার জন্যে আসনের কাছে বসে থাকি। চেম্বারে গেলেও আমার চেম্বারে আলাদা জায়গায় আমি বসে থাকি। কেসটা আজকে কি হবে তার আগের দিন ওনাকে বলেছেন নেগেটিভ হয়ে যাবে, কিন্তু উনি তো এতগুলো কোর্টে হেরেছেন, উনি তো নেগেটিভ চিন্তা করতে পারেন না। ওনার মনে তো একই কথা, একটা পজিটিভ হয়ে যাবে, খারাপটা কেউ কখনো ভাবে না। আমরা কিন্তু ওনার এই গ্রহ নক্ষত্রের চরিত্র যে খারাপ টাইম, কোথায় দোষটা ছিল সেই জায়গাটাকে আমরা অপারেট করি। জজ পুজো মায়ের কাছে একটা এমন ক্ষমতা, জজ একটা ডিসিশন নেবে, সত্য ডিসিশন, সত্যের পথে। ওপরে দেখবে গান্ধীর ছবি থাকে জজের মাথায়, জজ আগে গীতা পড়িয়ে নেয়, যা বলবো সত্য। তাই জজও অন্যায়টা বোঝে, অন্যায়ের যেমন শাস্তি দেন, তেমন একজন অন্যায় করছে তার সুবিচার দেয়। এই হচ্ছে সুপ্রিম কোর্টের জজের মাহাত্ম্য।
মুখে যদি মায়ের কাছে আমরা চাইতে পারি, তাহলে মা কিন্তু ভক্তের ডাকে একেবারে সাড়া দেবেনই। তো সেক্ষেত্রে যদি এরকম আমরা দেখি সাধক যারা বা সাধন জগতে যারা রয়েছেন, তারা মায়ের কাছে মানে সেই আবেদন, তার কাছে যে ক্লায়েন্ট এসে তার আবেদনে থেকে তার পকেট ভরার আবেদনটা বেশি করেন, সেখানে মা কতটা সাড়া দেন? দেখো, বাচ্চা যেমন কাঁদলে মা একটা বকলো, বাচ্চারা খুব কাঁদছে, তাকে লজেন্স বিস্কুট দিয়ে ভোলায়, মা তো ভোলায়। ভক্ত যদি মায়ের কাছে চিৎকার করে, খিদে পেয়েছে বলে মায়ের কাছে চিৎকার করে, মা তো সাড়া দেবে, তার চোখের জল ব্যর্থ হয় না। যেমন নিজের গর্ভধারী মা, ছেলে এখনো ফিরছে না, বারান্দায় দাঁড়িয়ে আছে, 7টায় ফিরে 9টা বাজছে কেন, এটা মাই করে, এটা ওয়াইফ করে না, কিছু মনে করো না কথাটা। তো তুমি একজন মহিলা, মাই করে। তুমি যখন মা হয়েছ তখন তোমার ছেলে স্কুল থেকে এখনো আসছে না বা কলেজ থেকে, তুমি কিন্তু হান টান করে দৌড়চ্ছ। তো এই মাও তাই, এই মাও তাই, ছেলে আমার কি করছে রে দেখ। অর্থাৎ সাধনার পথই হচ্ছে মা। তো এই সাধনার পথে সত্যের জয়, ভণ্ড বাবাদের জয় হয় না গো, হবে না। এই ভণ্ড বাবাদের জয় হতে পারে না। এই একটা কথা, সত্যের পথ আছে, সত্য মা, মিথ্যে আমরা। মায়ের কাছে ডাকো, ফল পাবে।
তাই প্রত্যেকে বলবো শান্ত হয়ে শান্তভাবে থেকে কর্মস্থান খুব বাজে হয়ে গেছে। বড় বড় শিল্পপতিরা ব্যবসা করতে পারছে না ঠিকমতো, বড় বড় কাপড়ের ব্যবসাদার করতে পারছে, নানা দিক থেকে নানা প্রবলেম অ্যারাইজ করছে। তাই বলি সুস্থ অবস্থায় নতুন বছরকে স্বাগত জানিয়ে তারা মায়ের কাছে, কামাখ্যা মায়ের কাছে বলো আমাদের যেন 2023 সাল সুন্দর চলে, সুন্দরভাবে প্রত্যেক ফ্যামিলি যেন ভালো থাকে, প্রত্যেক মা বাবাদের আশীর্বাদ নিয়ে নতুন বছরকে স্বাগত জানাই।